ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে রাতে, পাওয়া যাবে আরো 20 লাখ ডোজ। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের 144 ধারা জারি। ডাকাতির কাজে ব্যবহার হচ্ছে মোবাইলের এমএনপি সেবা, অপারেটরদের সতর্ক হওয়ার পরামর্শ। এবং আমদানি বাড়লেও অস্থির ভোজ্য তেলের বাজার, বিক্রি হচ্ছে না নির্ধারিত দামে, তদারকির তাগিদ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। আজ দেশে আসছে করোনা টিকার দ্বিতীয় চালান। রাত 11:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে 20 লাখ ডোজ টিকা। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানিয়েছেন, স্পাইস জেটের একটি বিমানে এই টিকা আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 3 কোটি টিকা কিনেছে বাংলাদেশ। বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গত 25 জানুয়ারি প্রথম চালানে 50 লাখ টিকা বাংলাদেশে আসে। এর আগে উপহার হিসেবে ভারত 20 লাখ টিকা দেয়। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় এই আদেশ কার্যকর থাকবে। রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কথা জানান কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। 144 ধারা জারির ঘোষণার পর বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। শনিবার বসুরহাট বাজারের রূপালী চত্বরে সমাবেশের ডাক দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। একই স্থানে দোয়া মাহফিলের ঘোষণা দেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জাও। এর আগে শুক্রবার সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। এতে বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ সাংবাদিক বুরহানুদ্দিন। এদিকে বুরহানুদ্দিন হত্যার প্রতিবাদে রোববার মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। রাতে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। নোয়াখালীর পরিস্থিতির আরো বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী আবু নাসের। নাসের, 144 ধারা জারির পর সকাল থেকে বসুরহাটের পরিস্থিতি কেমন দেখছেন এবং পাল্টাপাল্টি কর্মসূচি দেয়া আওয়ামী লীগের দুপক্ষের যারা নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? গত রাতে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর অর্থাৎ বসুরহাট পৌর এলাকা এবং পুরো পৌর এলাকাতে 144 ধারা জারি করে প্রশাসন সব ধরনের সভা সমাবেশ এবং 4 জনের অধিক মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামে যাতে কেউ এই 144 ধারা ভঙ্গ করতে না পারে এবং মাইকিং করে জনসাধারণকে বিষয়টি জানান দেয়া হয়। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে কোম্পানীগঞ্জ থানার ওসির সাথে। তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কোম্পানীগঞ্জ থানার যারা রয়েছেন তার পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সেখানে র্যাবের একটি টিম গতকাল থেকেই টহলে রয়েছে। ফলে রয়েছে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে মূলত গত শুক্রবার আওয়ামী লীগের দুটি বিবাদমান গ্রুপ অর্থাৎ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং আব্দুল কাদের মির্জা, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র, তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির মারা যান। এটিকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি আরো মাথাছাড়া দিয়ে উঠে। এরই ধারাবাহিকতায় এই মৃত্যুকে কেন্দ্র করে ঘোষণা করে বসুরহাট বাজারে এক পক্ষ প্রতিবাদ সমাবেশ, অন্য পক্ষ এই হত্যার বিচারের দাবিতে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। এই প্রেক্ষিতেই সেখানে মূলত 144 ধারা জারি করা হয়। এখন বেলা বাড়ার সাথে সাথে জনচলাচল কেমন রয়েছে, মানুষ কতটা এটিকে মানছে সেই বিষয়টি দেখার অপেক্ষা রয়েছে। অন্যদিকে এই যে 144 ধারা জারির পরপরে আব্দুল কাদের মির্জা কিন্তু তার ফেসবুক লাইভে প্রশাসনকে এই জন্য দায়ী করেছেন যে তার কর্মসূচি
এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মিজানুর রহমান বাদলও তিনি ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে এবং তিনি জানাজাতে তার নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য বলেছেন এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে আওয়ামী লীগের পরস্পর বিরোধী দুটি পক্ষের যারা অনুসারী রয়েছেন তারা তাদের মতো করে আলাপ আলোচনা করছেন, পাশাপাশি প্রশাসন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য প্রস্তুত। নোয়াখালীর বসুরহাটে 144 ধারা জারি করা হয়েছে, বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। নম্বর ঠিক রেখে অন্য অপারেটর ব্যবহারের সুবিধা দিতে চালু হয়েছিল মোবাইল নম্বর পোর্টেবিলিটি MNP সার্ভিস। অথচ এই সার্ভিস এখন ব্যবহার হচ্ছে ডাকাতি করে পার পেয়ে যেতে। সম্প্রতি 17 সদস্যের দুর্ধর্ষ একটি ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য দিয়েছে পুলিশ। 12 জানুয়ারি উত্তরা ব্যাংকের আজিমপুর শাখা থেকে টাকা তুলে ফিরছিলেন প্লাস্টিক ব্যবসায়ী হাবিবুর রহমানের এক কর্মী। পথে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। টাকা ছিনিয়ে নিয়ে তাকে ফেলে যাওয়া হয় নারায়ণগঞ্জে। র্যাবের পোশাক পরিহিত ছিল, পরে ওকে গাড়িতে উঠাইছে, উঠাইয়া গাড়ির মধ্যে মারছে, মেরে টেরে তারপরে নিয়ে মদনপুর নিয়ে ওকে ছেড়ে দিছে। ঘটনায় মামলা হলে পুলিশের হাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায় 12 জানুয়ারি বেলা 3:02 ব্যাংকে ঢুকছেন সন্দেহভাজন এক ব্যক্তি। অন্য ক্যামেরাতেও ব্যাংকে ভেতরে তার সন্দেহভাজন চলাফেরা লক্ষ্য করা যায়। পুলিশের হাতে আসে 3:48 ঢাকেশ্বরী মন্দিরের আগের রাস্তার ছবি। সেখানে একটি প্রাইভেট কারের ছবি দেখা যায়। 4:06 ওই গাড়ি হানিফ ফ্লাইওভার পার হয়। ফুটেজ ও প্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্তের পর অভিযান চালিয়ে লালবাগ থানা পুলিশ একে একে গ্রেপ্তার করে চক্রের 7 সদস্যকে। উদ্ধার হয় র্যাব লেখা জ্যাকেট, সাংবাদিক ও মানবাধিকার কর্মীর কার্ড। পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের টার্গেট করে গাড়িতে তোলে তারা। গ্রেপ্তার এড়াতে ব্যবহার করে দামি গাড়ি। পুলিশ জানাচ্ছে অন্যান্য ডাকাত দল থেকে এই দলটির কৌশল আলাদা। তারা গ্রেপ্তার এড়াতে ব্যবহার করে মোবাইলের নম্বর ঠিক রেখে অন্য অপারেটর ব্যবহারের সার্ভিস MNP। যে সিম নাম্বার সেটা আমরা যখন ডিজিটাল ইনকোয়ারি করতে গেলাম তখন দেখলাম যে সেখানে তার কোনো রেকর্ড নেই। তারপরে আরও কয়েক ধাপ পার হয়ে জানতে পারলাম যে সে না, তার রেজিস্ট্রেশন ওই MNP সার্ভিসের মধ্যে পড়ে গেছে, সে আরেকটা মোবাইল কোম্পানি নেটওয়ার্ক সে ইউজ করছে। তো এটা আমাদের তদন্তের পথে একটা প্রতিবন্ধকতা। প্রযুক্তিবিদেরা বলছেন MNPর মতো সার্ভিস যাতে অপরাধীরা ব্যবহার করতে না পারে সেজন্য মোবাইল অপারেটরদের আরো সতর্ক হওয়া উচিত। MNP যুক্ত নাম্বারগুলোকে খুঁজে পাওয়ার যদি কোনো দীর্ঘসূত্র থেকে থাকে, মোবাইল অপারেটররা যদি খুব দ্রুততার সঙ্গে এই নাম্বারগুলো না দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা তারা একটা সুবিধা পেলেও পেতে পারেন। সেই জায়গায় বোধহয় অপারেটরদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা কোঅর্ডিনেশন দরকার, যাতে এই সুযোগ কেউ না নিতে পারেন। MNP সার্ভিস ব্যবহার করাদের তালিকা থেকে অপরাধীদের বের করতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল বছরের চেয়ে আমদানি বেশি, তারপরও সরবরাহ সংকটের অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার। অপরদিকে সরকারের বেঁধে দেয়া দামও মানছেন না ব্যবসায়ীরা। পেঁয়াজ, আলুর পর এবার তেলের দামে দিশেহারা ভোক্তারা। বেঁধে দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাম। সরবরাহ সংকট না থাকলেও দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের একই অজুহাত, আন্তর্জাতিক বাজার দর। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহে সয়াবিন তেল বিক্রি হচ্ছে মন প্রতি 4,500 টাকা। মাস দুয়েক আগে এই দাম ছিল আরও 1,000 টাকা কম। একই অবস্থা পাম অয়েলের ক্ষেত্রেও 2 মাসে মন প্রতি 700 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 3,700 টাকায়। এক সপ্তাহের ভিতরে প্রতি লিটারে 15 থেকে 20 টাকা বাড়ছে প্রতি লিটারে। বর্তমানে সয়াবিনের তেল 5 লিটার দাম পড়তেছে কেনা আপনার 635। একটা আইটেমে যদি আমার প্রতি মাসে যদি 20 টাকা বা 50 টাকা করতে হয়, তাহলে নিত্য প্রয়োজনে কতগুলো আইটেম আছে, সবগুলো আইটেমে আমার 1,000 টাকা 1,500 টাকা বাড়তি চলে যাচ্ছে। অথচ গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে সয়াবিন তেল আমদানি হয়েছে প্রায় 3,68,000 টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 26,000 টন বেশি। লোকাল মার্কেটে প্রাইস বাড়ার কারণ হলো বেসিক্যালি অফ এডিবল অয়েল, যেটা হলো ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে যাওয়াতে ওটার ইম্প্যাক্ট লোকাল মার্কেটে পড়ে। আসতে সময় লাগে, আপনি সাথে সাথে শিপমেন্ট করতে পারেন না। ব্যবসায়ীদের দাম বাড়ানোর এই অজুহাতকে অযৌক্তিক বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।
সরকারের দাম নির্ধারণের ক্ষেত্রেও ক্রেতাদের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ তাদের। আন্তর্জাতিক বাজার থেকে যে উৎস থেকে বাংলাদেশে ভোজ্য তেলগুলি আমদানি করা হয় সেই তেল বাংলাদেশে পৌঁছতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। সেই কারণে তাদের যে যুক্তি সেই যুক্তিটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাণিজ্য মন্ত্রী বলছেন, দাম নির্ধারণের পাশাপাশি টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সে কম দামে তো বিক্রি করা সম্ভব নয়, তারপরেও আমরা আমাদের টিসিবির মাধ্যমে আমরা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে তেল দেওয়ার চেষ্টা করেছি। ভোজ্য তেলের পাশাপাশি দফায় দফায় দাম বাড়ছে রমজান কেন্দ্রিক অন্যান্য ভোগ্যপণ্যের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টির বস্তির আগুনে নিঃস্ব হয়েছে অন্তত 300 পরিবার। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট নিয়ন্ত্রণে আনে আগুন। স্থানীয়দের ধারণা গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। কাকলি আক্তার 5 বছরের মেয়েকে নিয়ে থাকতেন মানিকনগরের কুমিল্লা পট্টির একটি আধা পাকা ঘরে। কাজ করতেন বাসা বাড়িতে। আমার দেওয়ার মতো কেউই নাই। রোববারের আগুনে পুড়ে নিমিশেই শেষ তার সাজানো সংসার। আমি কিছু বাড়ি করতে পারিনি, সব পুড়ে গেছে, আমি কামে আসছিলাম। আরেক গৃহকর্মী নুরুন্নাহারেরও একই কষ্ট। দুপুরে গিয়েছিলেন কাজ করতে, আগুন লাগার খবর শুনে এসে দেখেন পুড়েছে ঘরের সব। আমার যা ছিল সব শেষ। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে সহযোগিতা করেন স্থানীয়রা। তাদের দাবি, বস্তির মাঝখানে হঠাৎই আগুন দেখতে পান তারা। প্রথমত 2টা ঘরে লাগছে আগুন, তারপর থেকে মনে করেন আস্তে আস্তে পুরো ছড়াই গেছে আগুনটা। আমি ভাত খাইতেছি, আমার ছেলে বলতেছে আব্বু আগুন লাগছে, ধুমা উঠতেছে। পরে আমি দৌড়ে আইছি, আগে দেখি ওই সাইডে আগুনটা লাগছে এই বাড়িটায়। বিকেল 3:30টায় আগুন নেভে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় 300 পরিবার ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রপাতটা অবশ্য বলা কঠিন। এক একজন এক এক স্থানীয়রা, কেউ বলতেছে চুলা থেকে, কেউ বলতেছে বিদ্যুৎ থেকে, এক একজন এক এক কথা বলতেছে। বাট গ্যাসের চুলা বা এভাবে চুলাও আছে, ওদের গ্যাসের চুলা, সিলিন্ডার থাকতে পারে। তো এক একজন এক এক কথা বলছে। তো আমরা আসলে তদন্ত কমিটি অ্যাকচুয়াল কারণটা বের করতে পারবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় নিয়েছে রাস্তায়, আবারও নতুন সংগ্রামের দুশ্চিন্তায় তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেই ব্যবস্থা করেছে। আর কোনো ভাষা যেন হারিয়ে না যায় সেজন্য গঠন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। রোববার প্রথমবারের মতো 4 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাতৃভাষা পদক দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1952 সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতে ভাষা আন্দোলনের গৌরবময় অধ্যায়ে আলোকপাত করেন বিশিষ্টজনেরা। মাতৃভাষায় বই ছাপানো ও শিক্ষার সুযোগ করে দেয় শেখ হাসিনাকে বাংলা, চাকমা, মারমা, গারো ও সাদ্রি ভাষায় অভিনন্দন জানায় শিশুরা। শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে যিশু বাড়াই জানাইলা আমনিকের ভাষাকের বই বাহার কারেক লাগিয়ে ধন্যবাদ। পরে মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে অবদান রাখায় জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, মথুরা বিকাশ ত্রিপুরা, উজবেকিস্তানের ইসমাইলভ গোলম মির্জায়েভিচ এবং বলিভিয়ার প্রতিষ্ঠান অ্যাস্ট্রোভিজমো ল্যাঙ্কুয়াসকে প্রধানমন্ত্রীর হয়ে পদক তুলে দেন শিক্ষামন্ত্রী। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সালাম এবং রফিক নামে 2জন প্রবাসী বাঙালি, তারা কানাডা প্রবাসী ছিলেন। তারা উদ্যোগ নিয়েছিলেন জাতিসংঘে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার। কিন্তু কোনো সংগঠন এই প্রস্তাব আনলে হবে না, একটা রাষ্ট্রকে আনতে হবে। সদস্য দেশ হিসেবে যখন আমার কাছে খবর এলো এবং তারা আমাকে খবর পাঠালো, সঙ্গে সঙ্গে আমরা সেই উদ্যোগটা নিয়েছিলাম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করেন তখনকার তরুণ রাজনীতিক শেখ মুজিবুর রহমানের ভূমিকা। প্রতিটি পদক্ষেপ বঙ্গবন্ধু শেখ মুজিব যে নিয়েছিলেন, সেই কথাগুলি কিন্তু একসময় আমাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। ভাষা আন্দোলন যে তিনি শুরু করেছিলেন এবং সেখানে তার যে অবদান রয়েছে, এ কথাটা আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীও এটা মানতে রাজি হতেন না। তাদের কথা ছিল শেখ মুজিব তো জেলে ছিল, সে আবার ভাষা আন্দোলন করলো কিভাবে। তো
তো জেলে তিনি গিয়েছিলেন কেন? জানান সব ভাষা সংরক্ষণে নিজের ও সরকারের পরিকল্পনা। ভাষার অধিকার রক্ষা করা, ভাষাকে সম্মান দেওয়া এবং পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাগুলি সেগুলি সংরক্ষণ করা, তার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমি গড়ে তুলি। প্রতিটি মাতৃভাষার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দেশকে ২১-এর চেতনায় এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নিবন্ধন অনুবিভাগে আটকে আছে ১.৫ লাখেরও বেশি আবেদন। বছরের পর বছর ঘুরেও এর সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নিষ্পত্তির জন্য ছুটতে হচ্ছে জেলা, উপজেলা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার টেবিলে। তবে এ নিয়ে কথা বলতে রাজি নন এনআইডির মহাপরিচালক ও ইসি সচিব। নওগাঁর আব্দুল হামিদ ৪ বছর ঘুরেও সংশোধন করাতে পারেননি জাতীয় পরিচয়পত্র। এতে তার জন্মসাল ১৯৮৭, আর মেয়ে নাহিদা আক্তার জন্ম ১৯৮৮। বাবা মেয়ের বয়সের ব্যবধান মাত্র ১ বছরের। ২০১৭ সালে বয়স সংশোধনের জন্য আবেদন করেন তিনি। ২০১৮ সালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইতিবাচক প্রতিবেদন দিলেও বয়স সংশোধন রয়ে গেছে অন্ধকারেই। আমার মেয়ে এবং আমার বয়সের তারতম্য হয়েছে মাত্র ১ বছর। বহুবার ঘোরাফেরা করার পর ওনারা আমাকে বলে আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে বলতে বলতে প্রায় ৪ বছর কাটিয়ে দিলেন। আজ পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে গিয়ে দেখা যায় সেবা পেতে লাইনে দাঁড়িয়ে শতাধিক মানুষ। নির্বাচন কমিশন নিয়ে পাওয়া গেল তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সংশোধনের জন্য জমা দিয়েছি 17/12/2019 সাল, কিন্তু এই পর্যন্ত আমি কোনো আইডি কার্ড পাইনি। এনআইডি অফিসে এসেছিলাম, তারা আমাকে একবার ধানমন্ডি যেতে বলে, একবার পল্লবী যেতে বলে, একবার আমার ফরিদপুর আলফানগর যেতে বলে। আমি কোথায় যাব আমি নিজেই সেটা বুঝতে পারছি না। 10 মান্থস আমি শুধু এই একটা ভোটার আইডি কার্ডের অনলাইন নাম্বারটা পাওয়ার জন্য ভুগতেছি। এনআইডি সেবা দ্রুত দিতে 2020 সাল থেকে শুরু হয়েছে অনলাইন কার্যক্রম। সংশোধনের দায়িত্ব দেয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। দৈনন্দিন জীবনে জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে জাতীয় পরিচয়পত্রের সেবা পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে ভুল সংশোধনের আবেদন স্তূপ জমেছে নির্বাচন কর্মকর্তাদের টেবিলে। তবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের 25 জানুয়ারির সভার কার্যবিবরণী বলছে এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে প্রায় 1,68,000। এর মধ্যে ক ক্যাটাগরিতে অনিষ্পন্ন প্রায় 54,000, খতে 44, গতে 10 আঞ্চলিক কর্মকর্তার কাছে আটকে আছে 69,000 আবেদন। এছাড়া এনআইডির মহাপরিচালকের ঘ ক্যাটাগরিতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা প্রায় 1300। এই বিষয়ে কথা বলতে কার্যালয়ে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি এনআইডির মহাপরিচালক ও নির্বাচন কমিশন সচিবের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হলেও তীব্র সিট সংকট রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রায় 15,000 শিক্ষার্থীর বিপরীতে হলে আসন রয়েছে মাত্র 9,000। ফলে প্রায় অর্ধেক শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের আশপাশের বাসা ভাড়া করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নতুন 6টি হল নির্মাণ হলে আসন সংকট কেটে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হলে সিট না পেয়ে ক্যাম্পাসের আশপাশে বাসা ভাড়া নিয়ে থাকতে হয় অনেক শিক্ষার্থীকে। তাদের একটি বড় অংশ থাকে গেরুয়া গ্রামে। নানা কারণে মাঝে মধ্যেই গ্রামবাসীর সাথে বিবাদে জড়ায় শিক্ষার্থীরা। সবশেষ শুক্রবার রাতে সংঘর্ষও হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও সবাই সিট পায় না। সেশন জট সহ নানা কারণে মেয়াদ শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থী হলে থেকে যাচ্ছে। সেশন জট, মান উন্নয়ন, এর জন্য আমাদের 1 বছর কিংবা 1.5 বছরের মধ্যে এক্সট্রা আমাদের অনেকে হলে থাকতে হয়। তো যার কারণে একটা দেখা দেয় সিট সংকটটা থাকে। এটা সিট দিতে তারা পারে না, এজন্য আমাদের থাকার জন্য যথেষ্ট অসুবিধা হয়। আমরা হলে আসলে পোলাপান সেফ, নিজেকে আসলে সেফ মনে করে না, তাদের স্বাস্থ্য ঝুঁকিও থাকে। এজন্য সবাই পাশাপাশি গেরুয়া, ইসলামনগর এলাকায় যে বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। জাহাঙ্গীরনগরে আবাসিক হল রয়েছে 16টি। মেয়েদের 8টি হলে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকায় সিট সংকট তুলনামূলক কম, কিন্তু ছেলেদের হলে সিট নিয়ে চলে রাজনীতি। যদিও প্রশাসন দেখায় যে 100% সিট বরাদ্দ রেখে তারপর স্টুডেন্ট ভর্তি করানো হয়,
কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে আমাদের এখানে প্রচুর সিট সংকট, যেখানে ফার্স্ট ইয়ারে পোলাপান হচ্ছে সিট পায় না, স্টুডেন্টরা হচ্ছে খুবই মানবেতর জীবনযাপন করে, যার কারণে ফার্স্ট ইয়ারে পোলাপান এসে যখন সিট না পায় ছেলেপেলেরা, তখন হচ্ছে স্থানীয়ভাবে হচ্ছে ওনার বাসা বাড়ায় নিয়ে থাকে। আর এই জিনিসটা হচ্ছে স্থানীয় বর্তমানে আমাদের সাথে যে ক্লাসটা হয়েছে, মানে এই সুযোগটা নিয়েই তারা আসলে আমাদের উপরে হামলা করেছে। যেহেতু রিসেন্টলি একটা ঝামেলা হয়েছে, এই কারণে তো মনে হয় আশেপাশে একটু বিরাজমান মানে তমতমে অবস্থা বিরাজ করতেছি, যার কারণে বাইরে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ মনে হইতেছে। শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নতুন হল নির্মাণ সহ নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যারা ফাইনাল পরীক্ষা দেয়, যে ব্যাচটার বিপরীতে ভর্তি হয় নতুন ব্যাচ, ওই ব্যাচটি বের হয়ে গেলেই তারা সিট পেয়ে যায়। কিন্তু ছেলেদের হলগুলোতে সাধারণত দেখা যায় যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে পাশ করার পরেও ছেলেরা যেতে চায় না। এই ট্রেন্ডটা যদি তৈরি করা যায় যে যারা পাশ করে গেল সঙ্গে সঙ্গে হল ছেড়ে দেবে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই আসন যে সংকট, সেই সংকটটা কিন্তু কমে আসতো অনেকটা। সেশন জট ও ছাত্র রাজনীতির কারণে হলের সিট সুষ্ঠুভাবে বণ্টন করা যাচ্ছে না বলেও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানির অনুমতি কমিয়ে দেয় ক্লাব, বার, রেস্তোরাঁয় বিদেশি মদের সংকট তৈরি হয়েছে। চাহিদামতো পানীয় না পাওয়ায় ক্ষতিকর নেশার দিকে ঝুঁকছেন অনেকেই। এছাড়াও অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সাম্প্রতিক সময়ে। বেশ কিছুদিন ধরেই ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনা ঘটছে। গত এক মাসেই ভেজাল মদ খেয়ে মারা গেছেন অন্তত ২০ জন, সেই সঙ্গে অসুস্থ হয়েছেন আরও বেশি। বার ও রেস্তোরাঁ পরিচালনাকারীরা বলছেন ওয়্যার হাউসগুলোতে বিদেশি মদ পাওয়া যাচ্ছে না, তাই চাহিদা থাকলেও শুধুমাত্র দেশি কোম্পানির মদ বিক্রি করতে হচ্ছে তাদের। এ অবস্থায় মদের আমদানি সংকট থাকায় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ নানা ক্ষতিকর মাদক সেবনের দিকে ঝুঁকছেন অনেকেই। সবাই তো বিকল্প রাস্তা খুঁজতেছে। অনেকে দেখা গেল যে এই যে বাজে মদ খেয়ে বা বানানো মদ খেয়ে অনেক লোক মারা যাচ্ছে। বিদেশি মদটা না পাওয়ার কারণে অন্যান্য যারা এই নেশা আসক্ত ছিল, অন্যান্য নেশাতে তারা আসক্ত হচ্ছে। তাদের যেহেতু কনজামশন এখন বাড়ছে, তাদের সেল বাড়ছে, সেই ক্ষেত্রে তো তাদের মাল ইম্পোর্ট করার জন্য কোটাও দরকার। পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বার ও রেস্তোরাঁ চালাতে প্রতি বছর মদ আমদানির অনুমোদন দেয় রাজস্ব বোর্ড। গেল বছর পর্যটন কর্পোরেশনকে $22 লাখ অনুমোদন দেয়া হলেও এ বছর তা কমানো হয়েছে। তবে চাহিদা বেশি থাকায় আরও $5 লাখ মদ আমদানির অনুমতি চেয়ে চিঠিও দিয়েছেন তারা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ইয়ারলি অথবা বাৎসরিক যে আমদানি প্রাপ্যতাটা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে প্রাপ্ত হয়, সে পরিমাণটাও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই বছরে মানে প্রাপ্তির চেয়ে কম পেয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে রাজধানীতে 50-এর অধিক বার, রেস্তোরাঁয় মদ বিক্রি হয়, আর এসব রেস্তোরাঁয় যাওয়া বৈধ লাইসেন্সধারী ক্রেতার সংখ্যা মাত্র 10,000। তবে লাইসেন্সবিহীন ক্রেতার সংখ্যাই বেশি বলে জানান তিনি। আইসিসের সুযোগটাকে নিয়ে অসাধু চক্র ভেজাল মদ তৈরি করার সুযোগটা নিচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি, বর্ডারে এবং ডিএনসি আমরা কঠোর মনিটরিংয়ে রাখছি। সংশ্লিষ্টরা বলছেন বৈধ পথে মদ আমদানি বাড়ালে সরকারের রাজস্ব বাড়বে, সেই সাথে মানুষ ক্ষতিকর নেশা থেকেও দূরে থাকবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের সুন্দরবনে উদ্বেগজনক হারে বেড়েছে চোরা শিকারী চক্রের দৌরাত্ম্য। কখনো ফাঁদ পেতে, আবার কখনো গুলি করে চলছে বন্যপ্রাণী শিকার। হঠাৎ বন্যপ্রাণী হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা বাতাস, সেই সাথে গাঢ় সবুজের সমারোহ। এই ম্যানগ্রোভ বনাঞ্চলে অবাধ বিচরণ হরিণ, বাঘ আর পাখপাখালির। প্রকৃতির এমন অকৃপণ দানে মুগ্ধ পর্যটকরা। তবে সম্প্রতি বাগেরহাটে বেপরোয়া হয়ে উঠেছে শিকারী চক্র। অবাধে চলছে বন্যপ্রাণী নিধন। কখনো ফাঁদ পেতে, আবার কখনো গুলি করে হত্যা করা হচ্ছে এসব প্রাণী। যারা চামড়া খোলে বা হরিণ ধরে, তারা ধর ওই যেরকম অগো খুলছে না, অগো ওইরকম খোলা উচিত। যারা এগুলা খারাপ কাজ করতেছে তাদের আমরা বিচার চাই। সুন্দরবনের পাশে থাকি আমরা, কোনো জীবজন্তু থাকলে আমরা মারতে দিই না। বন্যপ্রাণী হত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। একটি অসাধু চক্র গডফাদারদের ছত্রছায়ায়
বন্যপ্রাণী নিধনে মেতে উঠেছে। আমরা বন বিভাগকে অনুরোধ করব অনতিবিলম্বে এসব গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনুন। আইন শৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের কর্মকর্তাদের দাবি চোরচক্রের তৎপরতা রোধে প্রতিনিয়ত কাজ করছে তারা। আমাদের যে এক্সক্লুসিভ যে প্রোগ্রাম অর্থাৎ আমাদের যে অপারেশন সেটা একাধারে জনসচেতনতামূলক এবং অপরাধ প্রতিরোধমূলক হবে এবং এটা অব্যাহতই থাকবে। আমরা টহল জোরদার করেছি। আমাদের টহল জোরদার থাকার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা অপরাধ আমরা কিন্তু ধরতে পারতেছি। 10 মাসে সুন্দরবনে 2টি বাঘ ও 19টি হরিণের চামড়া উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয় 37 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর রানীনগর কালীগঞ্জ সড়ক 2 বছরেও সংস্কার শেষ না হওয়ায় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। সড়ক জুড়ে খানাখন্দ আর ধুলোবালিতে নাকাল এলাকাবাসী। সময়মতো কাজ শেষ না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ দায় চাপাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর। সংস্কার না হয় রানীনগর কালীগঞ্জ 22 কিলোমিটার রাস্তার পুরোটাই খানাখন্দে ভরা। 2 বছর ধরে এই পথে চলতে হচ্ছে স্থানীয়দের। শুধু ভোগান্তি নয়, গন্তব্যে যেতে বাড়তি সময়ের পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহন। 3-4 বছরের মতো হলো রাস্তা এভাবে ভাঙাচোরা হয়ে আসে, কোনো কাজকাম হয় না। আমাকে যাওয়া আসা খুব কষ্ট হয়ে গেছে। অসুস্থ রোগীদের হসপিটালে নেওয়ার মতো পরিবেশ নাই এবং রাস্তাঘাটের যে অবস্থা, কৃষকেরা ধানের গাড়ি বা বিভিন্ন রকম যান চলাচলে কষ্টকর। ডবল ভাড়া বেড়ে গেছে, যে ভাড়া ছিল 10 টাকা সে ভাড়া হয়েছে 30 টাকা 40 টাকা। 2019 সালের জানুয়ারিতে রাস্তাটির সংস্কার শুরু হয়। 2 মাস পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসিতে থমকে গেছে কাজ। বিষয়টি বিভিন্ন সময় কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। জনগণের চলাচল যানবাহন তো প্রশ্রয় নেই। আমরা আপাতত রানীনগর যাতায়াত করি, যেখানে আমাদের 20 টাকা ভাড়া লাগতো এখন লাগে 40 টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, এই কাজটি যেন অতি শীঘ্রই হয়। 100 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ছিল 2020 সালের এপ্রিল পর্যন্ত। সেতু ও কালভার্ট নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের দাবি 90 ভাগ কাজ শেষ করেছেন তারা। আর রাস্তা প্রশস্ত ও উন্নতিকরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান করেছে মাত্র 35 ভাগ। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ শেষ করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারের কিছুটা গাফলতির কারণে দীর্ঘ সময় ধরে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দিয়েছি, হয় তারা কাজ করবে, না হলে আমরা চুক্তি বাতিল করব, জরিমানা আদায় করব, নতুন ঠিকাদার নিয়োগ করে আমরা এই সড়কটার উন্নয়ন কাজ আমরা সমাপ্ত করব আর কি। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হার্ড ইমিউনিটি অর্জন প্রায় অসম্ভব বলে সতর্ক করলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি বলছেন, শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের ভাইরাস আরও বেশি সংক্রামক ও বিপজ্জনক। অ্যান্টিবডি থাকলেও নতুন করে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। করোনা প্রতিরোধে টিকায় জোর দিচ্ছে 130 কোটি জনসংখ্যার ভারত। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন 3 কোটি স্বাস্থ্য ও জরুরি সেবাকর্মী। এরপর পাবেন 24 কোটি পঞ্চাশোর্ধ্ব ও গুরুতর অসুস্থরা। তবে এরই মধ্যে এলো দুঃসংবাদ। করোনার 240টি নতুন ধরন শনাক্তের তথ্য দিয়েছে মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক যোশী। আর এই কারণেই গত সপ্তাহ থেকে রাজ্যে সংক্রমণ বাড়ছে বলে ধারণা তার। কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবেও মিলেছে ভাইরাসটির নতুন ধরন। নতুন ধরনের এই ভাইরাস আরও বেশি মারাত্মক বলে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রধান। ভারতের মতো দেশে ব্যাপক হারে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব নয়। যখনই ভাইরাসটি চরিত্র বদল করে তখন সেটি আর কাজ করে না। টিকা নেয়ার পরেও নতুন করে সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে। এই অবস্থায় করোনার স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন গুলেরিয়া। করোনা ঠেকাতে সোমবার থেকে 1 সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে মহারাষ্ট্রের অমরাবতী শহর। পাঞ্জাবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 21 দিনে করোনায় আরও 6,200 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 3 লাখ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 24,77,000। এ পর্যন্ত আক্রান্ত 11,19,00,000-এর বেশি।
যুক্তরাষ্ট্র একদিনে সবচেয়ে বেশি ১২০০ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ছাড়ালো। নতুন করে শনাক্ত ৫১,০০০ মানুষ। ফ্রান্সে একদিনে ২২,০০০, ইটালিতে ১৩,০০০ ও যুক্তরাজ্যে ৯,০০০ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮,৭২,৭০,০০০-এর বেশি মানুষ। এদিকে সার্বিয়ায় পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, আর ফাইজারের করোনার টিকা পেয়েছে মালয়েশিয়া। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত তরুণীর শেষকৃত্যে জনতার ঢল। তার কফিনবাহী গাড়ি নিয়ে নানা সড়কে হয়েছে বিক্ষোভ। এদিকে শনিবারের প্রাণহানির ঘটনায় প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ প্রশ্নে মিয়ানমারকে সতর্ক করেছে জাতিসংঘ। ২০তম জন্মদিনের ২ দিন আগে ৯ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আহত হন মিয়া খিয়াং। ১০ দিন হাসপাতালে থাকার পর তার মৃত্যু হয় শুক্রবার। রোববার নেপিদোতে খিয়াংয়ের শেষকৃত্য পরিণত হয় সেনাবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে। কালো সোনালী রঙের কফিন বহনকারী গাড়ি নিয়ে নানা সড়কে বিক্ষোভ করে তারা। শ্মশানের বাইরে জড়ো হয় কয়েক হাজার মানুষ। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একনায়ক ও তার সহযোগীদের জানাতে চাই, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারী। গণহত্যা বন্ধ করুন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করুন। ইয়াঙ্গুনে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ের বাইরে জড়ো হয়ে সেনা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষুব্ধরা। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সবচেয়ে সহিংস দিন ছিল শনিবার। সেদিন বিক্ষোভ ছত্রভঙ্গে ছোড়া পুলিশের গুলিতে প্রাণ দেন ২ জন। এর পরপরই প্রাণঘাতী অস্ত্র প্রশ্নে মিয়ানমারকে সতর্ক করে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে এমন বল প্রয়োগের ঘটনা গ্রহণযোগ্য নয়। এদিকে সেনাবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় দেশটির খ্যাতিমান অভিনেতা লু মিনকে গ্রেফতার করা হয়েছে। আর সহিংসতায় উস্কানি বন্ধ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করায় মিয়ানমার সেনাবাহিনীর মূল পেজ মুছে দিয়েছে ফেসবুক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজারে ল্যান্ডমাইন বিস্ফোরণে নির্বাচন কমিশনের ৭ জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলার সময় এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, নাইজারের দক্ষিণ পূর্বাঞ্চলের তিলাবেরি এলাকায় পুঁতে রাখা বোমার উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। তবে গাড়িটি হামলা টার্গেট ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম আফ্রিকার ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের ১ বছরের মাথায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঘটনের শিকার পিএসজি। মোনাকোর কাছে ২-০ গোলে হেরেছে তারা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর নিউক্যাসলের বিপক্ষে ম্যান ইউনাইটেডের জয় ৩-১ গোলে। বার্সেলোনার মাঠে বড় জয় পাওয়া পিএসজিকে মাটিতে নামিয়ে এনেছে মোনাকো। ২ অর্ধের ২ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের হারের তেতো স্বাদ দিয়েছে দলটি। গোল করেছেন দিউপ ও মারিপান। এদিকে ইপিএলে ম্যান সিটির জয়রথ চলছেই। আর্সেনালের মাঠে সিটিজেনদের জয় এনে দেন রহিম স্টার্লিং। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি। ২-এ থাকা ম্যান ইউনাইটেডের চেয়ে এগিয়ে রয়েছে ১০ পয়েন্টে। এদিকে ইটালিয়ান সেরিয়াতে জয় ফেরার লক্ষ্যে মাঠে নামছে ইউভেন্টাস। রাত ১:৩০ ইউভেদের অতিথি ক্রোটন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ২ ম্যাচে জয় পায়নি ইউভেন্টাস। নেপোলির কাছে লজ্জার হারের পর পোর্টোর কাছে অসহায় আত্মসমর্পণ। শিরোপা দৌড়ে টিকে থাকতে ক্রোটনের বিপক্ষে জয়ের বিকল্প নেই। রোনালদো ফিট থাকলেও চোটের কারণে নেই কিয়েলিনি। সাইড বেঞ্চে হুয়ান কুয়াদ্রাদো, পাওলো দিবালা, আর্থার মেলো। তবে ক্রোটনের বিপক্ষে পরিসংখ্যান ইউভেন্টাসের পক্ষেই। সর্বশেষ ৫ দেখায় ২ ড্রয়ের বিপরীতে ৩ জয় ইউভেদের। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে রাতে, পাওয়া যাবে আরও ২০ লাখ ডোজ।
নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের ১৪৪ ধারা জারি। ডাকাতির কাজে ব্যবহার হচ্ছে মোবাইলের এমএনপি সেবা, অপারেটরদের সতর্ক হওয়ার পরামর্শ। এবং আমদানি বাড়লেও অস্থির ভোজ্য তেলের বাজার, বিক্রি হচ্ছে না নির্ধারিত দামে, তদারকির তাগিদ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।